পশ্চিমবঙ্গে অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতি, এমন যে মানুষের পুলিশের উপর থেকে বিশ্বাস বা ভরসাটা উঠে যাচ্ছে। তো সাধারণ মানুষ নিজের হাতে আইন নিয়ে নিচ্ছে। এটা সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে। মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জি অ্যান্টি সোশ্যালদের সঙ্গে আছে। এই মহিলাকে যখন উলঙ্গ করে ঘোরানো হয়, তখন এই পুলিশ না স্টেটমেন্ট নেয়, না এফআইআর করে, না কাউকে ধরেও তাকে ছেড়ে দেয়। আমরা অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে যাচ্ছি। তৃণমূলরা চোর ডাকাতের কথাই কি আমরা চলবো? আমরা এবার ভিকটিমকে দিল্লি নিয়ে যাব মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাতে। আমরা সিবিআই তদন্ত চেয়েছি। আজকে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ। আজ কলকাতায় এবার গণপিটুনির ফের অভিযোগ আসছে। খিদিরপুরের ভিন রাজ্যের এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। আমার মনে হয় এটা পশ্চিমবঙ্গে 15 বা 16তম ঘটনা, এবং ব্যারাকপুরেও সেখানেও একজন মহিলাকে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা, তাকে ভারতীয় জনতা পার্টি করার দোষে তাকেও সেখানে বিবস্ত্র করে ঘোরানো হয়েছে। এই যে বিষয়গুলি, যে ঘটনাগুলি ঘটছে পশ্চিমবঙ্গে, অত্যন্ত ভয়াবহ একটা পরিস্থিতিটা এমন যে মানুষের পুলিশের উপর থেকে বিশ্বাস বা ভরসাটা উঠে যাচ্ছে, এবং যেহেতু উঠে যাচ্ছে সেহেতু সাধারণ মানুষ নিজের হাতে আইন নিয়ে নিচ্ছে। এই যে ট্রেন্ড, এটা কিন্তু একটা ভয়াবহ ট্রেন্ড, এবং যার এগেনস্টে কোন রকম কোনো দুশ্মনী থাকলে, সে যদি নিজের হাতে আইন নিয়ে তাকে মারধর করতে শুরু করে দেয়, তাহলে এটা আমি জানি না আমরা কোন দিকে যাচ্ছি, এবং এটা সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে। আজকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব তার মুখ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে। আজকে বরাবর যবে থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আমরা দেখে এসেছি মুখ্যমন্ত্রী হওয়ার পরেই উনি সাউথ কলকাতার একটি থানাতে গিয়ে অ্যান্টি সোশ্যালদের ছাড়াতে চলে গেছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর। তো পশ্চিমবঙ্গের যারা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালস, ইভেন টেররিস্ট, তারা জানে যে এই সরকার, মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জি অ্যান্টি সোশ্যালদের সঙ্গে আছেন। তো আমরা একটা মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরাই, বা আমরা ক্যাঙ্গারু কোর্ট বা সালিশি সভাতে একজন মহিলাকে পরকীয়া করার দোষে তাকে পাবলিকলি লিঞ্চ করি, আমরা যা খুশি তাই করি, কেউ কিচ্ছু করতে পারবে না। এবং আজকেও আমরা দেখতে পেলাম যে টিএমসির বিধায়ক অরূপ রয়, তিনি দুটো পুকুর বোধহয় বুঝিয়েছেন, এবং সেই পুকুর বোঝানোর কমপ্লেন করে সোশ্যাল মিডিয়াতে তৃণমূলেরই একটি ছেলে, সে যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, পুলিশ তাকে তুলে নিয়ে যায়। আর কুচবিহারের যে মেয়েটি, আপনি ছেড়ে দিন সে বিজেপি, আপনি ছেড়ে দিন সে মুসলমান, আপনি ছেড়ে দিন সে একজন বাংলার মা, বাংলার মেয়ে, তাকে যখন বিবস্ত্র করে, ন্যাংটো করে তাকে যখন সারা গ্রামে ঘোরানো হয় 25 তারিখ, 30 তারিখ অব্দি এই পুলিশ যে অরূপ রায়ের পুকুর বোঝানোর ঘটনা যখন তৃণমূলের কর্মী ফেসবুকে পোস্ট করছে, তাকে অ্যারেস্ট করে, কিন্তু এই মহিলাকে যখন উলঙ্গ করে ঘোরানো হয়, তখন এই পুলিশ না স্টেটমেন্ট নেয়, না এফআইআর করে, না কাউকে ধরেও তাকে ছেড়ে দেয়। তো এই রাজ্যের কি হবে? আমরা অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে যাচ্ছি। দিদি, এই যে কুচবিহারের যে ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা ধর্নায় বসেছিলেন, সেই ধর্নায় আপনাদের দাবি পূরণ হওয়ার আগে 2 দিন ধর্না দেওয়ার পরে 3য় দিন আপনারা বসলেন না। দেখুন, এটা বিষয়টা এমন নয়, তৃণমূলের কথাতে তো আমরা চলবো না। তৃণমূলরা চোর ডাকাতের কথাই কি আমরা চলবো? আমরা দেশের জন্য কাজ করি। আমরা মহামহিম গভর্নরকে তার সাথে দেখা করিয়েছি, ভিকটিমের সাথে। আমরা এবার ভিকটিমকে দিল্লি নিয়ে যাব মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে দেখা করাতে। আমরা সিবিআই তদন্ত চেয়েছি, আমরা ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করেছি, তাদেরকে নিয়ে এসেছি। তৃণমূল কি বললো সেই অনুযায়ী তো আমাদের কর্মসূচি বা আমাদের আগামী দিনের রূপরেখা তৈরি হবে না। রাজভবনে গণপিটুনি রোধক বিল 5 বছর ধরে পড়ে রয়েছে। রাজভবন সূত্রে যা জানা যাচ্ছে, তারা ব্যাখ্যা চেয়েছিল রাজ্যের কাছে, রাজ্য এই বিল নিয়ে যথাযথ ব্যাখ্যা দেয়নি।
এবং সেই কারণেই 5 বছর ধরে গণপিটুনি রোধক বিল পশ্চিমবঙ্গ রাজভবনে পড়ে রয়েছে, রাজ্যপাল সই করেননি। দেখুন, তৃণমূল মানেই চোর, যে পার্টি যাদের নাম চোর, তাদের শুধু এক্সকিউজের দরকার। ইফ দ্যার ইজ আ উইল দ্যার ইজ আ ওয়ে, এটা আমরা বরাবর শুনে এসেছি। সুতরাং কোনো বিল পাশ হয়নি বলে রাজ্যে গণপিটুনি চলছে, 14 না 15 নম্বর ঘটনা আজকে সকাল অবধি হয়েছে, আর জানি না কোথায় কোথায় এই মুহূর্তে হচ্ছে, এগুলো সমস্ত এক্সকিউজ। আজকে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী, ব্যর্থ। রুটি কাপড়া মাকান দিতে ব্যর্থ, বাংলার মানুষ, বাংলার মা বোনেদের সুরক্ষা দিতে ব্যর্থ। যে মুখ্যমন্ত্রী ফেলিনি বসাক, চম্পলা সর্দার, তাপসী মালিককে সিঁড়ি হিসেবে ব্যবহার করে মুখ্যমন্ত্রী হয়েছেন, আজ সেই মুখ্যমন্ত্রী মহিলাদের বিপক্ষে গিয়ে, মহিলাদের এগেনস্টে গিয়ে, যারা মহিলাদের উপর অত্যাচার করছে তাদের পাশে দাঁড়ান। সুতরাং এই সরকারের শুধু এক্সকিউজ দরকার। মব লিঞ্চিং বিল পাশ হয়নি বলে পুলিশ কাজ করতে পারছে না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। রাজভবনের দাবি, এতে মৃত্যুদণ্ডের উল্লেখও ছিল না এই গণপিটুনি রোধক বিলে, তাই নিয়েই তারা ব্যাখ্যা চেয়েছিলেন এবং সেই ব্যাখ্যা রাজ্য সরকার দিচ্ছে না। রাজ্য সরকার ব্যাখ্যা না দেওয়াটা, সেটা কি বিল পাস হয়নি সেই অংশটা সামনে বারবার তুলে ধরার জন্য? দেখুন, এনারা সবসময়তে, মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার, টিএমসি সরকার সবসময়তে চালাকি এবং উপর চালাকি করার চেষ্টা করে। আজকে গণপিটুনি বা মব লিঞ্চিং, সেখানে আমাদের যে নতুন আইন এসছে, ন্যায় সংহিতা, সেখানে মৃত্যুদণ্ডের মানে ক্যাপিটাল পানিশমেন্টেরও উল্লেখ করা হয়েছে। তাহলে আজকে যদি সরকার তো অশিক্ষিত নয়, তারা যদি জানে যে এই বিলটা পাশ করাতে গেলে সেইটা লেখা দরকার, তাহলে লেখেনি কেন? এই বললাম না, চালাকি, উপর চালাকি। কারণ দেখুন, আজকে বেসিক্যালি যারা অ্যান্টি সোশ্যাল, যারা এই কাজগুলো করছে, তাদের পাশেই সরকার দাঁড়ায়। আজকে টেররিস্ট, গুন্ডা, ক্রিমিনাল, খুনি, তাদের পাশেই মুখ্যমন্ত্রী বরাবর দাঁড়িয়ে এসেছেন। এবং খুব কাকতালীয় ভাবে যারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদের কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি টিএমসির সাথে একটা যোগাযোগ। তা না হলে বলুন, কুচবিহারের ওই মেয়েটি, যাকে কিছু মহিলা এবং পুরুষ মিলে বিবস্ত্র করলো, তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে সেই ধরনের সেকশন দিয়ে তাদেরকে অ্যারেস্ট করানোর না করানোর পিছনে পুলিশের কারণ কি হতে পারে? সাধারণ মানুষ হিসেবে আমার চিন্তা এটাই হবে যে আজকে যখন একটা ক্রাইম কেউ করেছে, তাকে তাহলে শাস্তি দাও। কেন শাস্তি দিচ্ছ না? কেন সেকশন দিচ্ছ না? এইখানেই হচ্ছে খেলাটা, যে যারাই এই ধরনের কাজগুলো করছে ঔদ্ধত্য নিয়ে। আমি তৃণমূল করি, আমাদের মেয়েটিকে তো বলেছে, তোর কত সম্মান, বিজেপি করছিস, তোর সম্মান, তোর সম্ভ্রম বার করছি, এই যে ঔদ্ধত্য। এবং টিএমসির কর্মী, সুতরাং পশ্চিমবঙ্গের টিএমসির কর্মী আপনি যদি হন বা সমর্থক হলেও চলবে, আপনার কোনো শাস্তি হবে না। শাহজাহান, জেসিবির মতো এই বাহুবলী কালচারটা কি তৃণমূলই শুরু করেছে, না বাম আমল থেকেই শুরু হয়েছে? মানে আপনাদের, দেখুন, বাম আমলেও আমরা এই ধরনের ঘটনা দেখেছি, কিন্তু তার 100 টাইমস বেশি। এবং প্রতি পাড়াতে আজকে সন্দেশখালী, প্রতি পাড়াতে আজকে শেখ শাহজাহান, শেখ জাহাঙ্গীর, এই জেসিবি, নাম কি জেসিবি, এবং তার হয়ে কথা বলছে টিএমসির এমএলএ। কাদের টিকিট দেন মমতা ব্যানার্জি? আপনি বাংলা নিজের মেয়েকে চায়, আপনি কাদের টিকিট দিয়েছেন, কাদের এমএলএ বানিয়েছেন? সে বলছে যে না, মুসলিম রাষ্ট্রে তো এরকমই হয়, আর মহিলার তো যাচ্ছে তাই চরিত্র, তার বাচ্চা আছে, স্বামী আছে, পরকিয়া করছে। আপনি কে হনু? আপনি কে হরিদাস পাল? আপনি জজ সাহেব, না আপনি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে আপনার কথা মতো রাজ্য চলবে? আপনার কত কি কাণ্ড আছে সেটা কি আমরা খুলবো? আমরা ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না, আর এটা ব্যক্তিগত আক্রমণেরও ঊর্ধ্বে। কার কি আছে আপনার দেখার, বা আপনার ওই রাইট হ্যান্ড জেসিবি, তার দেখার এখতিয়ার বা অধিকার কে দিয়েছে? আজ এইসব মানুষকে পাওয়ার দিয়ে রেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী।
হারিয়াদহ কাণ্ডের মূল যে অভিযুক্ত জয়ন্ত সিং 3 দিনেও তিনি অধরা। অন্যদিকে মদন মিত্রের সাথে তার একাধিক ছবি দেখা যাচ্ছে। একটু আগে আপনি যেটা বলছেন তৃণমূল নেতৃত্বের যোগ এবং সেই কারণে ছাড়। দেখুন, এটা পুরোটাই একটা নেক্সাস। পুলিশ কি চাইলে এই জয়ন্ত সিংহকে ধরতে পারে না? আমরা যে ঘটনাটা দেখলাম, আপনারা টেলিভিশনে ব্লার করে দিয়েছিলেন, কিন্তু তারপরেও যে মার ছেলেকে দিচ্ছে সেগুলো চোখে দেখা যায় না। বাড়িতে ফ্যামিলি নিয়ে, সন্তান নিয়ে, এটা চোখে দেখা যায় না, এই ধরনের নৃশংসতা। তারপরে মমতা ব্যানার্জির পুলিশ জয়ন্ত সিংহকে ধরতে পারছে না, যে জয়ন্ত সিংহ আমাদের লাভলি মদনদার অত্যন্ত প্রিয়। তো এই যে নেক্সাসটা, প্রত্যেকটা যারা এই ধরনের কাজ করছে, জেসিবি বলুন, সন্দেশখালীর শেখ শাহজাহান বলুন, জাহাঙ্গীর বলুন, জেসিবি বলুন, এদের মাথার উপর তৃণমূলের একটা নেতৃত্বের আশীর্বাদের হাত। তাহলে মুখ্যমন্ত্রী, আপনি একটা প্রশাসনিক সভা করে আপনি বলবেন যে আপনি বিরাট নাকি, তোমরা টাকা তুলছো, তোমরা এই করছো, পুলিশ এই করছে, সুজিত বোস এই করছে। আপনি 13 বছর ধরে আপনি জানেন না, হ্যাঁ, যে জেসিবি এক্সিস্ট করে, সন্দেশখালী শেখ শাহজাহান এক্সিস্ট করে, জাহাঙ্গীর, এই ধরনের মানুষরা এক্সিস্ট করে, জয়ন্ত সিংহ, এরা আপনি জানেন না? আপনার তো আগে আপনার এই নেতৃত্ব আর মন্ত্রীদেরকে প্রথমে হ্যান্ডেল করা দরকার। আপনি ওই আমাদের হকার ভাইদের বোনেদের দোকান ওঠাচ্ছেন না, তার আগে সুজিত বোস আর ববি হাকিম আর অরূপ রায় আর মদন মিত্র, যারা এই ধরনের গুন্ডাদেরকে আশীর্বাদ করে, আপনার তো তাদেরকে বরখাস্ত করা উচিত ছিল। কিন্তু আপনি তো বড়দের হাত দেবেন না, আপনার ভয় আছে। তার হাত দিতে গেলে তো আপনার সরকারই থাকবে না। প্রত্যেকটাই তো এই ধরনের কাজে তারা লিপ্ত রয়েছে। সুতরাং আপনি হকারদের পেটে লাথি মারতে পারেন, কিন্তু যারা এই ধরনের কাজগুলো করাচ্ছে আপনি তাদেরকে কিন্তু কিছু বলতে পারেন না। হাথরস কাণ্ডে এখনো পর্যন্ত পুলিশের যে ভূমিকা আপনি কিভাবে দেখছেন, এবং গোটা ঘটনা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে গেছে, জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত কি বলবো, দেখা যায় না যেভাবে আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো, স্পেশালি মায়ের আর বাচ্চাদের মৃত্যু হয়েছে, চোখে দেখা যায় না। এবং আমি ধন্যবাদ জানাই অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজিকে আজকে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে সেখানে যোগীজি আছেন, সেখানে হাতরাসের গণধর্ষণ হোক কি এই ধরনের ভণ্ড বাবাজি তার এই ঘটনা হোক, শাস্তি তো হবেই, কারণ সেখানে যোগীজি আছেন। এটা তো পশ্চিমবঙ্গ নয় যে তোমার কামদুনির মতো গণধর্ষণ করে সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হবে আর পুলিশ সেটা করবে। এটা তো পশ্চিমবঙ্গ নয়, এটা উত্তরপ্রদেশ। উই উইল মেক ইট শিওর যে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের শাস্তি কঠোর থেকে কঠোর শাস্তি হোক। এবং এই ধরনের যারা বাবাজি, যারা ভণ্ড বাবাজি, যারা এই ধরনের কাজ করছে, আই এম শিওর আমাদের সরকার সেটাও দেখবে যে এই ধরনের যেন আগামী দিনে আর না হয়। বিধানসভায় আপনার সহকর্মী চোপড়ার হামিদুর, তিনি এই মুখ্যমন্ত্রীর এত কিছু কথাবার্তার পরও তিনি বলছেন, আমি মহিলার চরিত্র নিয়ে বিশেষ কিছু বলিনি, তবে আমি যেটুকু বলেছি তা গ্রামবাসীরা যা বলেছেন তাদের কথাই তুলে ধরেছি। মহিলা অন্যায় করেছে তাই বলেছি। এই যে ভাঙ্গ তবু মদ খাবো না, এই ধরনের আচরণ বিধানসভার একজন বিধায়কের, আরেক বিধায়ক হিসেবে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিধায়ক আর তৃণমূলের বিধায়কদের মধ্যে পার্থক্য। যখন মণিপুর হয় আমরা প্রতিবাদ করি, যখন উত্তরপ্রদেশের হাতরাস বা উন্নাও হয় বিজেপির বিধায়করা, মহিলারা প্রতিবাদ করে। আর এই হামিদুর রহমানের মতো টিএমসির এমএলএরা যারা ওই বলছেন না যে মেয়েটির দিকে আঙুল দিয়ে মেয়েটির চরিত্র, সব থেকে ইজি একটা কোনো কিছু হলে পুলিশের জন্য বলা পারিবারিক বিবাদ, এটা আমাদের ফেভারিট লাইন, পারিবারিক বিবাদ। আর টিএমসির নেতা মন্ত্রী হলে মহিলার উপর দোষ চাপিয়ে দাও, ব্যাস, আর তো কিছু বলার নেই, কারণ সমাজ এটাকেই সব থেকে ইজিলি নিয়ে নেয়। কিন্তু মহিলারা নেবে না। এবার পশ্চিমবঙ্গের মহিলারা
এবার এই ধরনের অন্যায়কে মানবে না। এবং আমি বারবার বলবো যে এই আশকারাটা দিয়েছেন মমতা ব্যানার্জি, তার 30% ভোট ব্যাংকের জন্য। এই ধরনের যারা কথা বলে তারা এরা গেরা লোক নয়, তারা এমএলএ। আজকে সে মুসলিম রাষ্ট্রের কথা বলছে কোন সাহসে? পশ্চিমবঙ্গ মুসলিম রাষ্ট্র হয়েছে? ইসলামিক রাষ্ট্র ঘোষণা হয়েছে? শরিয়ত ল এখানে ঘোষণা হয়েছে যে আপনি কথা বলছেন যে আমাদের মুসলিম রাষ্ট্রে এরকম হয়? তো যান ওখানে মুসলিম, আপনি আফগানিস্তান যান, আপনি সুদান যান, আপনি সিরিয়া যান, গিয়ে ওখানে মুসলিম রাষ্ট্রের ওই শরিয়ত লকে করুন। ভারতবর্ষে এখনো হয়নি। আজ কদিন আগে টিএমসির আরেক এমএলএ হুমায়ুন কবির কি বললেন? হিন্দুদের কচু কাটা করে ভাগীরথীতে ভাসিয়ে দেব। পানিশমেন্ট হয়েছে? শাস্তি হয়েছে? তাই এখানে এইটাই, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যে যদি হিন্দুদের অপমান করা হয়, যদি মহিলাদেরকে অপমান করা হয়, সে তৃণমূলেরই মহিলা হতে পারে। আজকে দুর্গাপুরে তো তৃণমূলের মহিলা ছিল, যাকে বলা হয়েছে সহবাস করো তাহলে তোমার স্বামীর চাকরি ফেরত পাবে। তাই এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, মহিলাদেরকে সম্মান দিতে জানেন না। এই সরকার বাংলার মানুষকে সম্মান দিতে জানেন না। শুধু 30% ভোট ব্যাংকের জন্য মমতা ব্যানার্জি কাজ করেন, হিন্দুদের জন্য উনি কাজ করেন না, উনি ভাবেনও না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা রাজ্যপালের, হাইকোর্টে মানহানির মামলা করলেন। করা তো দরকার। আজকে মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে উনি রাজ্যপালকে হাতের মুঠোয় নিতে পারছেন না বলে, খুব তো রসগোল্লা খাইয়েছিলেন হাতে করি করার সময়, ভুলে গেছি আমরা ওই দিনগুলো। হ্যাঁ, ভেবেছিলেন যে ধনকরজিকে তো তাড়িয়েছি এখান থেকে, এবার একে হাতের মুঠোয় নেব। তারপর যখন দেখলেন যে আপনাকে আচার্য করার বিল পাশ হচ্ছে না, বহু কায়দা কানুন আপনি নিজের মতো করে করতে চেষ্টা করেছেন, এই রাজ্যপালকে মচকানো যায়নি। তাই সব থেকে ইজি উপায় ওনার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হোক, মহিলা ঘটিত কেসে জড়িয়ে দেওয়া হোক। বাংলার মানুষ সব দেখছে। আর আপনাকেও মমতা ব্যানার্জি, আমাদের সাংবিধানিক প্রধান, তাকে অপমান করার শাস্তি তো আপনাকে পেতে হবেই। তাই আমরা সহমত, গভর্নর সাহেব যেটা করেছেন ঠিক করেছেন, বেশ করেছেন। আরামবাগে যে ঘটনা ঘটেছে, যে দোকান ঘর করতে গেলে 50,000 টাকা দিতে হবে, এমন গ্রামে ফতোয়া জারি করেছেন তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার। একেবারে ফতোয়া, নতুন দোকান ঘর করতে গেলে 50,000। তাহলে দেখুন, মমতা ব্যানার্জিকে এগুলো জানেন না। কদিন বাদে আপনারা অপেক্ষা করুন, বাংলার মানুষ আপনারা অপেক্ষা করুন। কদিন বাদে আরেকটা প্রশাসনিক মিটিং হবে, সেখানে মুখ্যমন্ত্রী বলবেন তোমরা কি করছো, তোমরা জানো না যে এরকম ফতোয়া করা হচ্ছে, জরিমানা নেওয়া হচ্ছে। তো এগুলো সমস্ত নাটক। আর ফতোয়া চোপড়াতে যে ঘটনাটা আপনারা দেখেছেন, সালিশি সভা, সেই ঘটনার পরে আরেকটি ঘটনাও সামনে এসছে, সেটাও নিশ্চয়ই আপনারা জানেন। একইভাবে সেখানেও কিন্তু জেসিবি আরেকজন মহিলা এবং পুরুষকে বেধড়ক মারছে। আমি তারা টুইটও করেছি, ফেসবুকেও দিয়েছি। এবং সেখানে আমি শুনলাম, ওই মেয়েটির সাথে আমার কথা হয়েছে, সে বললেন দিদি আমাকে জেসিবি কে না 4 লাখ টাকা জরিমানা দিতে হয়েছে। ভাবতে পারেন, আজকে এটা আফগানিস্তান নয়, এটা সুদান নয়, এটা আমাদের নিজের পশ্চিমবঙ্গ, উত্তর দিনাজপুর, চোপড়া, পশ্চিমবঙ্গের মধ্যে। সেখানে জেসিবির মতো যদি কাজ না হয়, আপনি পরকিয়া করুন কি নিজের স্বামীর সাথে থাকুন কি যাই করুন, সেটা আপনার জীবন। কিন্তু এই ধরনের মানুষ এবং টিএমসি তালিবানি যে শাসন আমরা দেখে এসেছি, সেই তালিবানি শাসনকে এনকারেজ করছেন আমাদের মুখ্যমন্ত্রী। সেই কারণে আজকে শুধু আরামবাগ নয়, আজকে চোপড়াতে বলুন এবং দেখতে থাকুন কোথায় কোথায় আজকে ফতোয়া জারি হচ্ছে এবং জরিমানা দিতে হচ্ছে। বিভিন্ন জায়গায় 2021-এও আমরা দেখেছি, আর 2024-এও আমরা দেখতে পাচ্ছি। 14 জুলাই সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত ধর্ণা করতে পারবেন শুভেন্দু অধিকারী 300 লোক নিয়ে। কোনো অস্ত্র রাখতে পারবেন না এবং কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না, হাইকোর্ট এমনটা জানাল রাজভবনের নর্থ গেট। দেখুন, আজকে নিয়মটা তো সবার জন্য এক হওয়া উচিত।
144 ধারা রাজভবনের সামনে যেখানে হয় আমরা জানি, সেখানে আমরা দেখলাম যে তৃণমূল এবং অভিষেক ব্যানার্জি বেশ কয়েকদিন ধরে সেখানে মঞ্চ বেঁধে আন্দোলন করলেন। আর যদি টিএমসি কে কমিশনার অফ পুলিশ কলকাতা পারমিশন যদি দেন, তাহলে বিজেপি কে কেন দেবেন না? কিন্তু এইভাবেই চলছে দ্বিচারিতা পশ্চিমবঙ্গে। স্পিকার মহোদয় অ্যাসেম্বলিতে দুজন বিধায়ক যারা সদ্য জিতে এসেছেন এখনো বিধায়ক হননি, এমএলএ হননি, যতক্ষণ না সে শপথ বাক্য পাঠ করছে সে এমএলএ নয়। আপনি জনপ্রতিনিধি হতে পারেন কিন্তু এমএলএ হননি, তাদেরকে স্পিকার মহোদয় পারমিশন দিচ্ছেন আন্দোলন করার বিধানসভার প্রিমাইসিসের মধ্যে। কিন্তু আমরা যারা আজকে 3 বছর ধরে বিধায়ক, যারা শেখ শাহজাহানের জন্য আন্দোলন করছি না, বাংলার মায়েদের জন্য আন্দোলন করছি, যে বাংলার মায়েদেরকে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে, আজকে সেই আন্দোলনকে আমাদের সম্মানীয় স্পিকার মহোদয় পারমিশন দেন না। উনি বলেন যে ব্যবস্থা করছি, দাঁড়াও, মার্শালকে দিয়ে ব্যবস্থা করছি। আমাদের ব্যবস্থা করতে পারবেন না। আমরা হচ্ছি রাস্তায় বসে আমরা আন্দোলন করি, ঠিক আছে না? আপনি আমাদের বসতে দেবেন না, আমরা রাস্তায় গিয়ে বসবো। সুতরাং এই দ্বিচারিতা চলছে। 14 তারিখে আমরা আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার সাথে সমস্ত কর্মী আমরা সেখানে উপস্থিত থাকবো। গ্যাংস্টার সুবোধ সিংকে হেফাজতে পেতে তৎপর সিআইডি, আসানসোল আদালতে তোলা হয়েছে, রিমান্ডে চাইছে, মানে সিআইডি হেফাজতে নিতে চাইছে। এই মতো অবস্থায় দেখা গেল বাংলার জেলে বসেই সুবোধ সিং তিনি সিআইডি অফিসারকে এবার হুমকি দিয়ে বসলেন। তাহলে ভেবে দেখুন, আজকে পুলিশকে হুমকি দিচ্ছে গুন্ডা মাফিয়া, তাহলে সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ আমরা যাব কোথায়? এই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা। মানে যে অন্ধকারের মধ্যে, ব্ল্যাক হোলের মধ্যে আমরা ঢুকে পড়েছি। 2026-এ মোদী সরকার বা ভারতীয় জনতা পার্টির সরকার যদি পশ্চিমবঙ্গে না আসে, আমি জানি না কি হবে পশ্চিমবঙ্গে। দিদি, বাংলায় 355 ধারা চাইছে, ঠিকই কথা বলেছেন। কারণ আজকে উনি বলেছেন যে প্রশাসন থাক, প্রশাসনিক ক্ষমতা থাক, ফিনান্সিয়াল ক্ষমতা থাক মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু পুলিশের যে ক্ষমতা সেটা কেড়ে নেওয়া হোক। কারণ মমতা ব্যানার্জি ইজ আ বিগ জিরো উইদাউট পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আর সব থেকে বেশি হচ্ছে পুলিশ। কারণ পুলিশ আজকে যে কথা বলছে, যে সরকারের সমালোচনা করছে, পুলিশ তাকে কেস দিচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ফলস কেস দেওয়া হচ্ছে, থানাতে এনে পিটিয়ে মারা হচ্ছে, তারপর বলা হচ্ছে মেডিকেল রিজনে মারা গেছে। এই ধরনের যে অত্যাচার পুলিশকেই ব্যবহার করে মুখ্যমন্ত্রী করছেন, এইটা যাতে বন্ধ হয় এবং মুখ্যমন্ত্রী যাতে সঠিক রাস্তায় আসতে পারেন 26-এর আগে, সেই কারণেই উনি এই কথাটা বলেছেন। তারকেশ্বরে বুলডোজার চললো আজকে, আবার একই দিনে মুকুন্দপুরে 108, 109 নম্বর ওয়ার্ডে বিভিন্ন সরকারি জমি জরিপের কাজ চলছে। আদেও কতটা সরকারি জমি, কোথায় কোথায় সরকারি জমি, খোঁজ খতিয়ান মাপ চলছে মুকুন্দপুরে। অন্যদিকে তারকেশ্বরে চলছে বুলডোজার। দেখুন, সরকারি জমি, রাজ্য সরকারের জমি ফেরত পাওয়ার জন্য যে বুলডোজার চলছে, আমি এর আগেও বলেছি, আসানসোল জেলাতে বারাবণী বিধানসভায়, যেখান থেকে আমাদের আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় মহাশয় আছেন, সেইখানে সেন্ট্রাল গভর্নমেন্টের হিন্দুস্তান কেবলস তার জমি সমস্ত দখল হয়ে গেছে, সমস্ত কোয়ার্টার দখল হয়ে গেছে। এমনকি সেই জমির মধ্যে পুকুর কাটা হয়েছে, জলের বোরিং করা হচ্ছে, এবং সেখান থেকে চিত্তরঞ্জন যেতে যে রাস্তা, সেই দুদিকটাও পুরো টেম্পোরারি দোকান নয়, পার্মানেন্ট দোকানের স্ট্রাকচার হয়ে গেছে। যদি জমি, সরকারের জমি যদি ফ্রি করা হচ্ছে বুলডোজার দিয়ে, তাহলে কেন্দ্র সরকারের জমিগুলো করতে হবে। সব থেকে বেশি তো মমতা ব্যানার্জি আপনার দলের পার্টি অফিস হয়েছে, আপনাদের রাজ্য সরকারের জমিতেও হয়েছে, কেন্দ্র সরকারের জমিতে তো হয়েইছে। সেগুলো আশা করি সেগুলোকেও বুলডোজার দিয়ে ভাঙবেন, তাই না? আগে
নিজে প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ। তো আগে যেগুলো টিএমসি পার্টি অফিস হয়েছে সেগুলো সরকারি জমি থেকে বুলডোজার দিয়ে সেগুলো আগে ভেঙে ফেলুন, তাহলে বুঝবো যে আপনার দম আছে। চলে এবার ছাড় আমাকে। লোকসভা নির্বাচনের পর্যালোচনা করতে গিয়ে সিপিএম এতদিন পরে এখন বলছে যে লক্ষ্মীর ভান্ডারের দৌলতেই তৃণমূল ভোট পেয়েছে। সিপিএম এর পর্যালোচনা। দেখুন, সিপিএম এর কি আলাদা কোনো বক্তব্য আছে? কারণ ওরা তো এখন তো একই সাথে কাজ করে। লোকসভাতেও তো টিএমসির ফান্ডিং নিয়েই তো আমাদের সিপিএম এর নেতারা কাজ করেছেন। যে সিপিএম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুর্নীতি নিয়ে এত কথা বলেন, চিৎকার করেন, আজকে তারা লোকসভাতে এবং গত পঞ্চায়েত এবং এতেও আমরা দেখেছি যে টিএমসির আশীর্বাদেই তারা কাজ করেছে, টিএমসির সাথে হাত মিলিয়ে। সুতরাং এখানে তারা কি বললো খুব একটা আমাদের কাছে। রেলের দুর্ঘটনা অল্পের জন্য বাঁচলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদাগামী চুচুড়াতে, অল্পের জন্য রক্ষা, নির্দিষ্ট স্টপেজে না দাঁড়িয়ে ট্রেন ছুটলো। মানে ফের আরো একটা দুর্ঘটনার সম্ভাবনা চূড়ান্ত ভাবে ছিল, কোন রকমের বাঁচোয়া। মানে রেলে পরপর এই ধরনের ঘটনা সামনে আসছে, খুবই খুবই চিন্তাজনক। এবং আই এম শিওর যে আমাদের যে কি বলবো ম্যান অফ কি বলবো উনি মন্ত্রী কম, টেকনিক্যাল মানুষ বেশি, আমাদের সম্মানীয় অশ্বিনী বৈষ্ণবজি, উনি পুরো বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি বিষয়গুলো দেখেন এবং টেকনিক্যাল নোহাও ওনার আছে। তো উনি নিশ্চয়ই বিষয়টিকে দেখবেন, এটা যথেষ্ট চিন্তা। এখানে আমার আলাদা করে বলার কিছু নেই, আমাদের সরকার, আমাদের যে মন্ত্রণালয় রেলওয়ে নিশ্চয়ই দেখবেন। দিদি আরাবুল ইসলাম জেল থেকে বেরিয়ে বলেন ভাঙড় কেড়ে নেওয়া যাবে না, জেল থেকে বেরিয়ে হুঙ্কার। আর সেদিনই আরাবুলের সভাপতি যে সভাপতির ঘরে সহ সভাপতি গিয়ে আসীন হলেন, আরাবুলের ঘর চলে গেল, সরকারি যে দপ্তর ছিল প্লেট খুলে ফেলা হলো। দেখুন, এগুলো তাদের কি বলবো নেতা, গুন্ডা, মন্ত্রী সব মিলেমিশে একাকার। এই বিষয়ে আমার যতটা কম কথা বলা ততটাই বেটার, কারণ এখানে আলাদা করে তো আর গুন্ডা নেই, এখন গুন্ডারাই সরকার চালায়। সিপিএম এর সময় গুন্ডারাও ছিল, কিন্তু তাদেরকে হাতে রেখে রাখা হয়েছিল। এখন হচ্ছে ডিফারেন্স হচ্ছে যে টিএমসির সময় মমতা ব্যানার্জি তাদেরকে এমএলএ এমপি বানিয়ে দিয়েছেন, তারাই সরকারকে চালাচ্ছে। সুতরাং এখানে আলাদা করে কিছু বলার নেই, এটাই হবে। সাত সকালে ইডির হানা এবং রাজ্যের একাধিক জায়গায় অর্থ লগ্নি সংস্থা কাহারার প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি, মুম্বাই, দিল্লি, লখনৌতেও চলছে তল্লাশি। সেই সঙ্গে একটা নিট কেলেঙ্কারিতেও কলকাতা পাওয়া গেল, নিউ টাউনে অন্যতম অ্যাকিউজড ফ্ল্যাগ পাওয়া গেল। দেখুন, নিট কেলেঙ্কারিতে যা হয়েছে সেখানে মেইন যে ডিরেক্টর তাকেই অ্যারেস্ট করা হয়েছে। সুতরাং এখান থেকেই বুঝতে পারছেন যে আমাদের সরকারের কমপ্লিট জিরো টলারেন্স টু কারাপশন। যে করবে সে যেই হোক না কেন তার কোনো ছাড়া নেই। এবং এখানেও ইডি বা সিবিআই তারা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, যাদেরকে তাদের মনে হবে দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে ধরা হবে। এবং আমাদের তো কলকাতা বা পশ্চিমবঙ্গ তো এখন এই ধরনের দুর্নীতি আর টেরোরিজমের পীঠস্থান, আমরা তো জানি। এর আগেও টেররিস্টরা ধরা পড়েছে, যারা বড় বড় টেররিস্ট, পৃথিবী বিখ্যাত টেররিস্টরা আজকে এইখানে বাড়ি করেছে, নবান্নের সামনে তারা থেকেছে, আমাদের মেদিনীপুরের এগরাতে তারা থেকেছে বেশ কয়েকদিন। মুখ্যমন্ত্রী জানতেন না? মুখ্যমন্ত্রী যারা সিআইডি, যারা সব আইবি, স্টেট আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো, তারা জানতেন না যে নবান্নের সামনে এইসব টেররিস্টরা থাকে? তো টেররিস্ট, মন্ত্রী, মুখ্যমন্ত্রী সবই হয়তো একটা নেক্সাসের মধ্যেই চলছে। তাই যতবার দেখছি আমরা যে সিবিআই, ইডি বেশিরভাগ লোকজনকে পশ্চিমবঙ্গেই পাচ্ছে। রাজারহাট, ওয়ান অফ দ্য পশেস্ট এরিয়া, সেখানে আজকে সিবিআই, ইডির হানা হচ্ছে। কারণ পুলিশ তো বেসিক্যালি পুলিশের কাজটা করতে ভুলে গেছে। পুলিশ এখন তোলা, সিন্ডিকেট চালানো, কে কোথায়, দুজন টিএমসির মধ্যে নেতার মধ্যে ঝগড়া, তো তাদেরকে ইউনাইটেড করা, এইসব কাজগুলো পুলিশ করে। ও আরেকটা কাজও করে, কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে কালী পুজো হলে প্রসাদ বিতরণটাও তাদের করতে হয়। অনেকগুলো কাজের মধ্যে এটাও পড়ে একটা। আমার শেষ প্রশ্ন আজকের মতো, তাহলে যে কয়লা পাচার মামলায় আজও চার্জ গঠন করা গেল না। সিবিআই এর অতিরিক্ত চার্জশিটে থাকা 2 অভিযুক্ত তারা অনুপস্থিত, এবং এই কারণে 9ই আগস্ট আবার শুনানির দিন দেওয়া হয়েছে। অর্থাৎ চার্জ গঠন করা পিছিয়ে গেল কয়লা পাচার কাণ্ডে। ইসিএল এর যারা জিএম
এবং অফিসার্স যারা এই কয়লা পাচারে যুক্ত তারাও ছাড়া পায়নি, তাদের নামও চার্জশিটে দেওয়া হয়েছে এবং বড় বড় কিছু মানুষের নামও রয়েছে। দেরি হয়তো হতে পারে, কিন্তু বিশেষ বিশেষ কিছু নাম যারা এই কয়লা পাচারের সাথে যুক্ত, তারা কবে অ্যারেস্ট হবে, তাদের নাম কবে যাবে, সেটা আমরা দেখতে বেশি ইন্টারেস্টেড। পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখতে চায় যে যারা কয়লা পাচার, বালি পাচার, পাথর পাচার, আমাদের বিভিন্ন গাছ কাটার, এই ধরনের বিভিন্ন সোনা পাচার, মেনলি কয়লা, এর যে টাকাগুলো যাচ্ছে আমরা শুনছি কালীঘাট আর কোথায় কোথায় সব যায়, তো সেগুলো, সেই মানুষগুলোকে কবে অ্যারেস্ট করা হবে? সিবিআই এর কাছে আমাদের এটাই প্রশ্ন, সিবিআই, আইডি।